হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে কি শোনা যাচ্ছে? আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই মুহূর্তে লাইভে আছো দয়া করে একটু কমেন্ট করবে আমার সাউন্ড ঠিক মতো বুঝতে পারতেছো কিনা। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। জি, অনেকেই কমেন্ট করেছো অলরেডি, সাউন্ড ঠিক আছে। ওকে, তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। প্রিয় লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে। নিশ্চয়ই যে যে অবস্থান থেকে আমাকে শুনছো সবাই অনেক ভালো আছো। বৈশ্বিক এই মহামারীকালীন সংকটের সময় আমাদের প্রযুক্তিগত এই অনলাইন ক্লাসে শুরুর আগেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার মহান সৃষ্টিকর্তার নিকট, যিনি আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। এবং আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম স্যারের প্রতি, যার সুন্দর দিক নির্দেশনার মাধ্যমে আমাদের কলেজের অনলাইন ভিত্তিক সকল কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যথারীতি আজকে তৃতীয় অধ্যায়ের উপর একটি ক্লাস পরিচালনা করব। তোমরা যারা এর আগে ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলোকে অনুসরণ করেছো তারা নিশ্চয়ই অবগত আছো। আমরা তৃতীয় অধ্যায়ের উপর এর আগে 3টি ক্লাস পরিচালনা করেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের উপর এটি চতুর্থ ক্লাস, যেটি আমরা তোমাদের সামনে পরিচালনা করব। আমার বিশ্বাস তোমরা সকলেই ক্লাসটিকে উপভোগ করার জন্য তোমাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সাথে নিয়ে বসবে, বিশেষ করে কাগজ কলম এবং বই সাথে নিয়ে থাকবে। আমরা সর্বশেষ ক্লাসে সংখ্যা পদ্ধতির রূপান্তর নামক একটি গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম এবং আমি বলেছি যে সংখ্যা পদ্ধতির রূপান্তর বিভিন্নভাবে সম্ভব। মূল রূপান্তর আমাদের সিলেবাসের যে সকল পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে সেই অনুযায়ী 12টি রূপান্তর সম্ভব, কিন্তু আমি তোমাদেরকে সহজে উপস্থাপন করার জন্য আমি বলেছি আমরা বেসিক 3টা নিয়ম শিখলেই আমরা 12টি রূপান্তরকে আয়ত্তে নিয়ে আসতে পারবো। তারই ধারাবাহিকতা আমি গত ক্লাসে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে অন্য যে কোনো পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেমন আমাদের উল্লেখ আছে বাইনারি পদ্ধতি, উল্লেখ আছে অক্টাল পদ্ধতি, উল্লেখ আছে হেক্সাডেসিমাল পদ্ধতি, এই পদ্ধতিতে রূপান্তর করা যায়, সেই বিষয়গুলো আমরা গত ক্লাসে তোমাদের সামনে দেখিয়েছি। কিভাবে দশমিক পদ্ধতির একটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যাবে, কিভাবে দশমিক পদ্ধতির একটি সংখ্যাকে অক্টালে রূপান্তর করা যাবে, কিভাবে দশমিক পদ্ধতির একটি সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যাবে। আমার বিশ্বাস তোমরা যারা ওই ক্লাসটুকু ফলো করেছো তারা এই রূপান্তরটা কত সহজে করা যায় সেই বিষয়গুলো তোমরা অনুধাবন করতে পেরেছো। আসলে তোমরা বিগত 10 বছরের শিক্ষা জীবনে অনেক জটিল জটিল ম্যাথ করে এসেছো, তার তুলনায় এখানে যে ম্যাথ এটা ভেরি সিম্পল। তাই যারা গত ক্লাসটা করো নাই, আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজের অফিসিয়াল পেজে আমাদের লাইভ ক্লাসের ভিডিওগুলো আছে, তোমরা সেটা দেখতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলেও আমাদের এই ভিডিওগুলো আছে। তোমরা চাইলে সেখানেও বিষয়ভিত্তিক ভিডিওগুলো আমাদের সুন্দর করে করা আছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। ওকে, আমরা আজকে আর অন্য প্রসঙ্গে কথা না বলে সরাসরি আমরা চলে যাব যে কোনো পজিশনাল পদ্ধতির সংখ্যাকে কিভাবে দশমিক পদ্ধতির সংখ্যায় রূপান্তর করা যায়। খুবই সিম্পল একটা নিয়ম। তোমরা যারা এই মুহূর্তে আছো সকলে যদি একটু মনোযোগ দাও দেখবে এটা এত সহজ যে তুমি মুখে মুখে অনেক ক্ষেত্রে কাজ করে ফেলতে পারবে যদি অঙ্কগুলো সংখ্যাটা ছোট ডিজিটের হয়ে থাকে। ওকে, তাহলে আমরা এখন কাজ করব দশমিক পদ্ধতি থেকে আমাদের যে রূপান্তরের নিয়ম, দশমিক পদ্ধতির সংখ্যাকে আমরা এটা করব না, আমরা করব মূলত যে কোনো পজিশনাল
যে কোনো পজিশনাল, হ্যাঁ আমাদের সিলেবাসে আছে, তোমরা জানো কয়টা পজিশনাল আছে, 3টা, একটা মানে 4টা আছে, তার মধ্যে 3টা থেকে আমরা আসতে পারবো, বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমাল। হ্যাঁ, এই 3 পদ্ধতি থেকে, তাহলে যে কোনো পজিশনাল পদ্ধতি থেকে আমরা কোথায় আসব, দশমিক পদ্ধতিতে রূপান্তর করব, দশমিক পদ্ধতিতে রূপান্তর করব। রূপান্তরের নিয়ম লক্ষ্য করো। তাহলে এই কাজটুকু আমরা এখন করতে যাচ্ছি। তাহলে নিশ্চয়ই আমার কাজ কি কাজ করব সেটা এখন একটা ধারাবাহিকতা পেয়ে যাচ্ছ। আমরা গত ক্লাসে করেছি এটার উল্টা নিয়মটা। কেমন? দশমিক থেকে বাইনারিতে নিয়েছি, দশমিক থেকে অক্টালে নিয়েছি, দশমিক থেকে হেক্সাডেসিমালে নিয়েছি। আর আজকে করব আমরা এটার উল্টো কাজ, অর্থাৎ বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, এই বিপরীত কাজটুকু আমরা আজকে করব। তার মধ্যে আমি করার আগে তোমাদেরকে একটু, যারা এই মুহূর্তে লাইভে আছো তাদের উদ্দেশ্যে বলছি, যারা লাইভে আছো তোমরা অবশ্যই তোমাদের নাম, রোল নাম্বার, বিভাগ কমেন্ট বক্সে লিখবে, এবং যারা লাইভে নাই তোমাদের নিশ্চয়ই তোমাদের পরিচিত সহপাঠী অনেক আছে, দয়া করে তাদেরকে মেনশন করো এবং নিজ নিজ আইডি থেকে ক্লাসটিকে একটু শেয়ার করবে, তাহলে অনেকেই ক্লাসটি দেখার সুযোগ পাবে। কেমন? এই কাজটুকু তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা এই কাজটুকু করবে, তোমাদের সহপাঠীদেরকে মেনশন করবে এবং নিজ আইডি থেকে ক্লাসটিকে শেয়ার দেবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসলে আমরা এই ম্যাজিক্যাল নিয়মটা আমরা একটু দেখব, কীভাবে আসলে এই কাজটা এত সহজে সম্ভব হচ্ছে। খেয়াল করো, আমরা প্রথমে একটা বাইনারি সংখ্যা লিখব। বাইনারি সংখ্যা একটা সিম্পল একটা সংখ্যা লিখি, মনে করো 1010। এটা একটা বাইনারি সংখ্যা, আমি ভিত্তি দিয়ে দিলাম। এই বাইনারি সংখ্যার আমরা ডেসিমেল মান নির্ণয় করব, অর্থাৎ এটার দশমিক পদ্ধতিতে এই সংখ্যাটার মান কত হবে এটা আমরা দেখব। এখন তুমি বলতে পারো এত ছোট্ট উদাহরণ দিলে আমি কি বড় উদাহরণ করতে পারবো? হোয়াই নট, একেবারে সহজ। তুমি এটা যে নিয়মে করব সেই নিয়মেই তুমি অন্য কাজগুলো করতে পারো। হ্যাঁ, এটার পর আমি একটা দশমিক যুক্ত একটা কাজ করব, মনে করো 1101 পয়েন্ট, মনে করো এখানে 01, এরকম একটা দশমিক যুক্ত একটা সংখ্যারও আমি কাজ করব। এটার ডেসিমাল মান কত সেটাও আমরা নির্ণয় করব। আগে আমরা এই কাজটুকু করতে চাই। এখানে তোমার কীভাবে কাজটুকু হচ্ছে, এখানে একটা সংখ্যা পূর্ণ মানেরও হতে পারে, মানে পূর্ণ সংখ্যারও হতে পারে এবং ভগ্নাংশ সংখ্যারও হতে পারে। যদি পূর্ণ সংখ্যার হয় তাহলে তার ডান দিক থেকে বাম দিকে আমরা এরকমভাবে ডিজিটগুলোর অবস্থান বিবেচনা করব। আর যদি ভগ্নাংশের হয় তাহলে এটা হলো পূর্ণ সংখ্যা, ডান দিক থেকে বাম দিকে, আর ভগ্নাংশটা শুরু করব আমরা বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ সোজা কত হলো রেডিক্স পয়েন্ট যে জায়গায় থাকবে সেই জায়গা থেকে আমার হিসাব নিকাশ শুরু করতে হবে। এখন ধরো দশমিক যুক্ত হলো রেডিক্স পয়েন্ট এখানে, তার মানে বাম দিকটা পূর্ণ সংখ্যা, ডান দিকটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে রেডিক্স পয়েন্ট থেকে পূর্ণ সংখ্যার জন্য ডান দিক থেকে বাম দিকে আমরা হিসাব করব, আর ভগ্নাংশের জন্য বাম দিক থেকে ডান দিকে হিসাব করব। অর্থাৎ যেখানে যাই না কেন আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কিনা সেটা আগে যাচাই করতে হবে। তাহলে আমার বাম দিকের যে উদাহরণটা পূর্ণ সংখ্যা, এখানে কোনো রেডিক্স পয়েন্ট নাই, তার মানে এটা আমি ডান দিক থেকে বাম দিকে হিসাবটা শুরু করবো। এবং কী হিসাব করব? আমরা এই অঙ্কগুলোর জন্য আমরা এদের যে পাওয়ার, সে পাওয়ারটা আমরা বিবেচনা আনতে পারি। এটার পাওয়ার, প্রথম ডিজিটের পাওয়ার 0, প্রথম ডিজিটের পাওয়ার 0, দ্বিতীয় ডিজিটের পাওয়ার 1, তৃতীয় ডিজিট হলো 2, চতুর্থ ডিজিট হলো 4, এবং আমরা পর্যায়ক্রমে যদি আরও ডিজিট থাকে আমরা সেভাবে দেখাতে পারবো। কেমন? শুধু তাই নয়, এরপরের যে কাজ, এখন ধরো এখানে কী হবে, এখানেও তোমার মনে করো এটা হলো 0 পাওয়ার, এটা হলো 1 পাওয়ার, এটা হলো 2 পাওয়ার, আর এটা হলো কত 3 পাওয়ার। লেখাগুলো নিশ্চয়ই বুঝতে পারতেছো। এরপরে আসো, আর ডান দিকের যে মানটা, অর্থাৎ ভগ্নাংশের যে মানটা, রেডিক্স পয়েন্টের ডান দিকে বা ভগ্নাংশের মান, সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম ডিজিটের মান হবে -1, পরের ডিজিটের পাওয়ার হলো কত -2। এখানে যদি ডিজিট আরও থাকে তাহলে পর্যায়ক্রমে আরও যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কাজটুকু আমাদের আসলে খুব জটিল কাজ নয়, আমরা খুব সহজে এই জিনিসটুকু আমরা করতে পারবো। যে অঙ্কটাই দেওয়া হোক না কেন সেটাকে আমরা এই প্রসেসে যাব। তাহলে এই প্রসেসে চাইলে পরবর্তী কাজ, যেটা পরবর্তী কাজ হবে, লক্ষ্য করো, পরবর্তী কাজ হলো প্রথম ডিজিটের কত 1 ইন্টু
প্রথম এটা কোন সংখ্যা পদ্ধতির? এটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতির। তাহলে তার ভিত্তি হচ্ছে কত? 2। তাহলে সেই ভিত্তি তার ভিত্তি হলো কত? 2। আর এই ডিজিটের পাওয়ার কত? 4। তাহলে ভিত্তির উপর পাওয়ার 4। লক্ষ্য করবে, তাহলে প্রথম ডিজিট ইনটু যে সংখ্যা পদ্ধতির সংখ্যা তার বেস আর ওই ডিজিটের পাওয়ার কত বিবেচনা করেছি সেটা, প্লাস দ্বিতীয় ডিজিট হচ্ছে কত? 0 ইনটু এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 2 আর এই ডিজিটের পাওয়ার কত ধরেছি? 2। তাহলে এটা হলো 2, পাওয়ারের জায়গায় বসলো, প্লাস এরপর হলো তৃতীয় ডিজিট কত? 1 ইনটু তোমার ভিত্তি হলো 2 আর পাওয়ার হলো কত? এই ডিজিটের পাওয়ার হলো কত? 1, প্লাস এরপর হলো 0, চতুর্থ ডিজিট 0 ইনটু 2 পাওয়ার কত? 0। দেখো এখানে এই প্রথম ডিজিট, এর প্রথম ডিজিটের জন্য এই কাজটুকু করেছি। প্রথম ডিজিট এটা হলো আমার দ্বিতীয় ডিজিটের জন্য আমরা এই কাজটুকু করেছি। দ্বিতীয় ডিজিট এটা হলো আমার তৃতীয় ডিজিটের জন্য আমরা এই কাজটুকু করেছি। এরপর হলো চতুর্থ ডিজিটের জন্য আমাদের এই কাজটুকু করেছি। বারবার একই কাজ আসতেছে। তাহলে এই কাজটুকু আমরা কি বুঝি নাই? আমরা কি বুঝতে পেরেছি? আমি সবার কাছ থেকে কমেন্ট আশা করব। তোমরা যারা এই মুহূর্তে লাইভে আসো, বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট এই মুহূর্তে লাইভে আসো, তোমরা কি আমার এই অ্যানালাইসিসটুকু বুঝতে পেরেছি? এখন ধরো যদি এটা অক্টাল সংখ্যা পদ্ধতির হতো তাহলে এখানে বেস ব্যবহার করতাম কত? 8। যদি এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির হতো তাহলে এখানে বেস ব্যবহার করতাম কত? 16। যদি এটা ভিন্ন অন্য কোনো সংখ্যা হয়, মনে করো 5 ভিত্তিক একটা সংখ্যা দিল যার ভিত্তি 5, 3 ভিত্তিক একটা সংখ্যা দিল যার ভিত্তি 3, বা এর চেয়ে অন্য কোনো ভিত্তিক সংখ্যা দিল যার ভিত্তি হলো মনে করো যে উল্লেখ করে দিল, তাহলে ভিত্তিটা এখানে আসবে। কথা কি বুঝতে পেরেছি? তাহলে প্রথম ডিজিট গুণ ভিত্তি হলো যে সংখ্যা পদ্ধতিতে আছে সংখ্যাটি তার মান, তার ভিত্তি, আর ভিত্তির উপরে ওই ডিজিটের পাওয়ার কত সেটা, প্লাস দ্বিতীয়। এই কাজটাই বারবার আসতেছে। তোমরা এই মুহূর্তে অনেকেই অলরেডি রিপ্লাই দিয়েছো, তোমরা কথাগুলো বুঝতে পারতেছো। আমি আসলে খুবই আনন্দ বোধ করছি যে তোমরা অ্যানালাইসিসটুকু বুঝতে পেরেছো সহজে। সেজন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তারপরেও কোনো অসুবিধা থাকে দয়া করে কমেন্ট করবে। আমি যদি এখনও নাও রিপ্লাই করতে পারি, আমি ইনশাল্লাহ পরে হলেও সেটা করতে পারবো। আচ্ছা, এখন লক্ষ্য করি আমরা যদি এবার পরবর্তী কাজটুকু হলো তোমার অভিজ্ঞতা। সেটা হলো কি, এখন এখানে 1 আর 2 পাওয়ার 4 মানে আমরা জানি 16, আর এটা হলো 0, যেহেতু 0-র সাথে গুণ হবে। এটা হলো তোমার 2 আর এটার মান হচ্ছে কত? 0-0-র সাথে গুণ হবে। তাহলে আমার এখানে মান আসছে কত? 16 আর 2 কত? 18। তাহলে এটা কোন পদ্ধতিতে চলে আসলো? ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এটার মানটুকু আমরা পেয়ে গেছি। অলরেডি আমরা বুঝতে পেরেছি। ও হ্যাঁ, অলরেডি একটা স্টুডেন্ট বলেছো যে 4-এর জায়গায় 3 হবে। হ্যাঁ, যে এটা আসলে এটা একটু ভুল হয়েছে, তোমরা এটা কারেকশন করো। এটা 0, 1, 2, এটা হবে 3। ওকে, সরি, এখানে এটা হবে তোমার তাহলে 8 হবে। ওকে, তাহলে 8 হলে আমার এখানে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হবে কত? 10। ওকে, থ্যাংক ইউ তোমাদেরকে। তাহলে এখানে এটা হলো কত? 10। তাহলে 10 10 ভিত্তিক পদ্ধতিতে এটা মান কত হয়ে গেল? 10 হয়ে গেল। হ্যাঁ, অলরেডি তোমরা যে মনোযোগ সহকারে ক্লাসটি করতেছো আমি সেটা বুঝতে পারতেছি, কারণ পাওয়ার আমি এখানে একটি স্কিপ করে গিয়েছি, তোমরা সেটা অলরেডি বুঝতে পেরেছো। তার মানে আমি বুঝতে পারতেছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করতেছো। ওকে, আমি কৃতজ্ঞ তোমাদের কাছে, তোমরা বিষয়টাকে গুরুত্ব সহকারে শুনতেছো এবং মনোযোগ সহকারে বিষয়টা অনুধাবন করতেছো। সেজন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই নিয়মটা অবলম্বন করে এখন ধরো এখানেও আমরা এই কাজটুকু করতে পারি। কিভাবে? ধরো এখানে আমি যদি বলি যে এটা 0, 1, 2, 3, এখানে ঠিক লিখেছি। তাহলে এখানে 1 ইন্টু 2 পাওয়ার কত? 3, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 2, প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 1, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0। এরপরে আবার প্লাস, এখানে কোনো দশমিক ইউজ করার প্রয়োজন নাই। দশমিক কিন্তু ব্যবহার করার প্রয়োজন, সব প্লাস দিয়ে আমরা ব্যবহার করব। প্লাস দিয়ে ব্যবহার করলে হবে কি, আমরা অটোমেটিক্যালি পরে আবার দশমিক চলে আসবে। তুমি দশমিক নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। তাহলে সেক্ষেত্রে 0 ইন্টু 2 পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার -2। এই কাজটুকু খুব কি জটিল?
আমার মনে হয় না, খুব জটিল না। আমরা এবার বাকি ক্যালকুলেশন তোমরা এখান থেকে করতে পারো। এটা হলো 8, পরেরটা হলো কত 4, এর পরেরটা হলো তোমার এটার মান কত হবে 0, এটা হবে কত 1, 2 + 0 মানে 1, প্লাস এটা তো পুরোটা 0 আছে তার মানে 0, আর এটা হবে 1/কত 4। এবার তুমি এখান থেকে বিষয়টা কাজ করো। 8 × কত 12, 13, তাহলে সরাসরি 13 লিখে দেই 13, আর 1/4 মানে পয়েন্ট কত 25, তার মানে 13.25। তাহলে এটা হলো আমার কোন পদ্ধতিতে কোন পদ্ধতিতে আসলাম, বাইনারি থেকে আমরা দশমিক পদ্ধতিতে চলে আসলাম। তাহলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আমরা যাই বিবেচনা করি না কেন, সেক্ষেত্রে আমরা এইভাবে বিষয়টাকে বিবেচনা করতে পারবো। এই যে কমন আমি একটা প্যাটার্ন দেখাইছি তোমাকে, এই প্যাটার্ন অনুযায়ী তুমি শুধু বাইনারি সংখ্যাকে রূপান্তর করতে পারবে বিষয়টা এমন নয়। তুমি এটাকে অক্টাল থেকে রূপান্তর করতে পারবে, হেক্সাডেসিমাল থেকে রূপান্তর করতে পারবে, কিংবা অন্য যে কোনো ভিত্তিযুক্ত সংখ্যা থেকে রূপান্তর করতে পারবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, মনে করো এখানে আমি একটা নতুন কাজ দিচ্ছি। একটু খেয়াল করবে, একটা নতুন কাজ দিচ্ছি। মনে করো 3103.21, ভিত্তি দিলাম 4। আমি বললাম যে এটার বাইনারি মান, এটার দশমিক মান কত। তাহলে এমন একটা উদাহরণ দিলাম যে এটা একটা 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন এই 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতির এই সংখ্যাটাকে আমি কিসে আনবো, দশমিক পদ্ধতিতে আনবো। কি তোমরা কি করতে পারবে? যারা এই মুহূর্তে লাইনে আছো, ক্লাসটি অনুধাবন করতেছো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কি এই উদাহরণটুকু কি করতে পারবে? একটু ট্রাই করো। আমি 1 মিনিট সময় দিলাম, তোমরা এটাকে একটু দ্রুত করো। আগের মতো এখানে বেস ধরো, এটার পাওয়ার 0, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2, এটার পাওয়ার -1, এটার পাওয়ার -2। এরপরে তুমি পরের লাইনটি একটু বিস্তৃত করো। আমি করে দিব, কিন্তু আমি চাচ্ছি তোমরা রিপ্লাই করতে পারতেছো কিনা, একটু আমি তোমাদের রিপ্লাইয়ের অপেক্ষা রইলাম। এই মুহূর্তে তোমরা অনেকেই আছো। তোমাদের কমেন্টগুলো দেখে আমি বুঝতে পারতেছি তোমরা আসলেই অনেক মনোযোগ সহকারে ক্লাসটি করতেছো, কারণ খুব গঠনমূলক তোমরা কথাবার্তা রিপ্লাই করতেছো, যেটা দেখে আমার খুব ভালো লাগতেছে। এই কাজটুকু কি কেউ কি এখনও করতে পারো নাই? আচ্ছা, আমি তোমাদেরকে হেল্প করছি, তোমরা একটু করার চেষ্টা করো। আচ্ছা, এখন এখানে আমরা যে কথাটা বলছি যে আমরা প্রথমে এরকম একটা ডিরেকশন দিব, এটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা হলো 0, 1, 2 পাওয়ার বিবেচনা করতে পারি, আর এক্ষেত্রে কথা -1, -2 পাওয়ার বিবেচনা করতে পারি। কেমন? আচ্ছা, তাহলে আমরা পরের লাইনে বিসিডি কীভাবে করবো? প্রথম ডিজিট 1 ইন্টু এখানে বেস কত 4, তাহলে 4-এর উপরে পাওয়ার কত হবে? প্রথম ডিজিটের পাওয়ার কত 2, প্লাস 0 ইন্টু 4 পাওয়ার কত 1, প্লাস 3 ইন্টু 4 পাওয়ার 0, প্লাস তারপর হচ্ছে 2 ইন্টু 4 পাওয়ার -1, প্লাস 1 ইন্টু 4 পাওয়ার -2। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হচ্ছে হ্যাঁ অলরেডি অনেকে রিপ্লাই দিয়েছো, আমি তাদেরকে একটু ইন্সপিরেশন করতেই হয়। মোহাম্মদ রায়হান 21.5 অ্যান্সার দিয়েছো। এমডি আইমান আহমেদ 19.75, মান ভিন্ন হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাইছো। এরপরে শামিমা আক্তার তুমি 19.56, তার মানে 19.7556। মানগুলো কিন্তু 100% অ্যাকুরেট আসতে হবে, ভিন্ন মান আসলে হবে না। অনেকেরই এখন এক একজন এক এক কাজ করছো। মিরাজ হোসেন 20.31, কারোর সাথে কারো মিলতেছে না। মোহাম্মদ রায়হান আবার 21.5, দীপা পাল করেছো, তারপরে পাহিয়া মিম করেছো, এমনি মিতুল আলম রোমান করেছো, নওবিয়া নারানা নুহু করেছো,
ফাউজিয়া কবির রমিসা, তুমি তো করো নাই এখন। আচ্ছা ঠিক আছে, হাবিবা সুলতানা করেছো। আচ্ছা অনেকে রিপ্লাই দিচ্ছ, অনেকে করেছো, কিন্তু কথা হলো অ্যান্সার এক একজনের এক এক রকম আসবে কেন? তাহলে আমার সাথে একটু মিলাও, তোমরা কি কোথাও ভুল করেছো কিনা ABCD করাতে? ABCD করাতে কি কোনো ভুল হয়েছে কিনা লক্ষ্য করো। আমার প্রথমে এখানে ডান দিকে অর্থাৎ পূর্ণ মানে 3টে ডিজিট আছে, তার মানে প্রথম ডিজিট 0, পরের ডিজিটের পাওয়ার 1, পরের ডিজিটের পাওয়ার 2, আর ভগ্নাংশের মধ্যে 2টা ডিজিট আছে। সেক্ষেত্রে একটা হচ্ছে প্রথম ডিজিটের পাওয়ার হবে -1, পরের ডিজিটের পাওয়ার হবে -2। এই দৃষ্টিকোণ থেকে প্রথম ডিজিটে যদি আমরা বিস্তৃতিটা করি, তাহলে প্রথম ডিজিট গুণ এই সংখ্যা পদ্ধতির ভিত্তি, এই সংখ্যা পদ্ধতি ছিল 4 ভিত্তিক আমি দিয়ে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে ভিত্তি হলো 4 আর প্রথম ডিজিটের পাওয়ার হলো 2 প্লাস দ্বিতীয় ডিজিট ইন্টু ভিত্তি 4 পাওয়ার কত 1 প্লাস তৃতীয় ডিজিট, এইভাবে পর্যায়ক্রমে আমরা করেছি। এটা যদি করি তাহলে প্রথম ডিজিটে এটা মান হয় কত 16 প্লাস এটা মান 0 প্লাস এটা 4 পাওয়ার 0। কোনো সংখ্যার উপর নিচে ক্লাসে করে এসেছো, কোনো সূচকের বেজের পাওয়ার যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে তার মান হবে 1। আমার মনে হয় এখানে কেউ ভুল করে থাকতে পারো, তার মানে এটা মান হবে শুধু 3 প্লাস আর এখানে হবে 2/4 প্লাস এটা হবে 1/16। এবার এটাকে ক্যালকুলেট করলে যা আসবে সেটাই হবে রেজাল্ট। তার মানে 19 পয়েন্ট সামথিং যাদের আসছে তাদের অ্যান্সারটা সঠিক হওয়ার কথা। তোমরা বাকি কাজটুকু তোমরা নিজেরা করে ফেলবে। তাহলে এই রেজাল্ট, এখান থেকে রেজাল্ট যেটা আসবে সেটা হলো আমার সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ অলরেডি 19.56 এটাই সঠিক উত্তর। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, অনেকে দশমিকের পরে 2 ডিজিট রেখেছে, অনেকে 3 ডিজিট রেখেছে, অনেকে আরও বেশি রেখেছে। আমি বলবো তুমি যেহেতু ওটা ক্যালকুলেটারই করবে, ক্যালকুলেটার যতগুলো ডিজিট দেখবে দশমিকের পরে প্রত্যেকটা ডিজিট ধৈর্য সহকারে লিখতে হবে, কোনো ডিজিট বাদ দিতে পারবা না, পুরোটাই লিখতে হবে। কেমন? তাহলে এই দৃষ্টিকোণ থেকে 19.5625 সম্ভবত এইরকম অ্যান্সার আসে 5625, এটা হবে সঠিক অ্যান্সার। 19.5625 এই পর্যন্ত যারা লিখেছো আমার মনে হয় এটা আমরা সঠিক হিসেবে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি খুবই আজকে ক্লাসটা করে মজা পাচ্ছি, কারণ তোমরা অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী সংযুক্ত আছো, এটা একটা পজিটিভ দিক। এবং আরেকটা দিক হচ্ছে তোমরা 100% মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করতেছো, তাই আমি আসলে খুবই আনন্দিত তোমাদের এই কর্মকাণ্ডে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে তোমাদেরকে কয়েকটা বাড়ির কাজ দিয়ে দেব, যেটা তোমরা পরবর্তী ক্লাসে আমাকে দেখাবে। সেটা হচ্ছে হোমওয়ার্ক, অন্য পদ্ধতির হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই একই নিয়ম প্রয়োগ করে আমরা যে কোনো পদ্ধতির সংখ্যাকে, যে কোনো পজিশনাল পদ্ধতির সংখ্যাকে আমরা কোথায় রূপান্তর করতে পারবো? আমরা এর দশমিক পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। ওকে, তাহলে আমরা এখন এখানে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা এগুলো কাজ করবে। একটা অক্টাল থেকে একটা সংখ্যা দেই, সেটা মনে করো 471.325। এই সংখ্যাটা মনে করো অক্টালের একটা সংখ্যা, এটাকে তোমরা ডেসিমেলে রূপান্তর করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কাজগুলোকে একটু গুরুত্ব দিয়ে করবে প্লিজ। তারপর 2 নম্বরে আরেকটা উদাহরণ আমরা নিতে পারি, হেক্সাডেসিমেলের একটা উদাহরণ দেই। সেটা মনে করো EF3.05A। মনে করো এই সংখ্যাটা আমরা দিলাম, এটা একটা হেক্সাডেসিমেলের সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করবে, সরি বাইনারি না, দশমিকে রূপান্তর করবে। আরেকটা উদাহরণ আমরা দেব অন্য পদ্ধতির, ঠিক আছে? মনে করো আমরা 4321.005 একটা মান দিলাম, এটা দিলাম, তার ভিত্তি হলো 6, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। আমার বিশ্বাস এখানে যারা এতক্ষণ পর্যন্ত আমাকে শুনেছ তারা এই কাজগুলো করতে পারবে না, এটা আমি বিশ্বাস করতে পারি না। সকলেই আমরা করতে পারবো। কি পারবো তো এই 3টা কাজ? কারা কারা পারবা একটু ইয়েস বলো। সকলেই, যারা যারা আমার এই 3টে উদাহরণ সাকসেসফুলি করতে পারবা বলে নিজের মধ্যে মনে হচ্ছে তারা ইয়েস বলো। সবাই কমেন্টে ইয়েস বলবে। হলি তারেক রহমান ইয়েস বলেছো। ওকে ওকে, আরও চাচ্ছি, সকলের কাছ থেকে রিপ্লাই চাচ্ছি, সকলের কাছ থেকে।
হ্যাঁ, একজন জানতে চাইছে এইচডব্লিউ কীভাবে দেখাবো। আমি আগামী ক্লাসে আমি এটা ছবি তুলে রাখবো। আগামী ক্লাসে আমি এই প্রশ্নগুলো আবার উঠাবো, উঠে তোমাদের কাছ থেকে অ্যান্সারগুলো চাইবে আর তোমরা কমেন্টে দিয়ে দেবে। কি কথা বুঝো নাই? অথবা তোমরা যদি চাও আমার ফেসবুক আইডি অনেকেই জানো, আমার ফেসবুক আইডিতে আমার ঢুকে আমার কমেন্ট বক্সে দিয়ে দিবে, আমার ইনবক্সে তুমি এগুলো করে ছবি তুলে দিয়ে দিবে। যেভাবে তোমার ভালো লাগে সেভাবে তুমি করতে পারো। ছবি তুলে রাখলাম। আর চাইলে তোমরা ফেসবুকে আমার ইনবক্সে তোমরা করতে পারবে, সেটাও হতে পারে। আচ্ছা, ওকে, অলরেডি অনেকেই এখানে পারবা না এমন কেউই লেখো নাই। তার মানে এত ভালো ক্লাস হচ্ছে, হ্যাঁ, সকলেই বুঝতে পেরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুবই আনন্দিত। ওকে, এবার আমরা তাহলে নতুন আর একটা নিয়মে যাচ্ছি। কেমন? খুবই ইন্টারেস্টিং, এগুলো আরও সহজ। তাহলে আমরা গতকাল যেটা শিখলাম, কি শিখেছি? দশমিক থেকে যে কোনো পদ্ধতিতে যাওয়া, এবার যেখানেই যাই নিয়ম এক। আর আজকে এখন পর্যন্ত যেটা শিখলাম সেটা কি? যে কোনো পদ্ধতি থেকে দশমিকে ফিরে আসা। তো যাওয়ার রাস্তা, আসার রাস্তা সবাই ভালো করে চিনতে পেরেছো তো? হ্যাঁ, পারবো তো? ওকে, এখন আসেন আমরা নতুন আর একটা নিয়ম এখন তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ অবশ্যই আছে তোমাদের, আমি জানি, তারপরও বিভ্রান্ত হবা না, একটু মনোযোগ ধরে রাখবা। ওকে, এখন আসি আমরা এবার বাইনারি পদ্ধতির সংখ্যাকে অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তর। আরেকটা ইম্পর্টেন্ট নিয়ম, তবে 5 মিনিট লাগবে। ঠিক আছে, যত বেশি ইম্পর্টেন্ট হোক না কেন আমাদের কাছে কোনো সমস্যা নাই, 5 মিনিট ইনশাল্লাহ শেষ। লক্ষ্য করবেন। আচ্ছা, এখন আসেন তাহলে এখনকার কাজ কি? আমার বাইনারির কোনো সংখ্যাকে আমরা অক্টালে নেব, বাইনারির কোনো সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেলে নেব। তাহলে আমরা প্রথমে একটা উদাহরণ দেই, বাইনারি থেকে কিভাবে আমরা অক্টালে যাব, কিভাবে আমরা হেক্সাডেসিমেলে যাব। একটা উদাহরণের সাহায্যে আমরা করতে চাই। একটা বাইনারি সংখ্যা একেবারে বড় করে ধরি। কেমন? বড় করে ধরলাম, অধৈর্য হওয়া যাবে না। দশমিক দিয়েও দিলাম একেবারে বড় করে। ওকে, আরেকটা দিয়ে দিন, দিতে আপত্তি নেই, বোর্ডে জায়গা আছে। ওকে, এই সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তর করতে চাই এবং এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই। আমরা কিভাবে করব বিষয়টা একটু খেয়াল করো। কেমন? এক্ষেত্রেও আমার রেডিক্স পয়েন্ট যদি থাকে, অর্থাৎ যদি আমার কি বলে যে দশমিক বিন্দু থাকে, তাহলে সেক্ষেত্রে বাম দিকটা পূর্ণ সংখ্যা, ডান দিকটা কি ভগ্নাংশ সংখ্যা। আর যদি শুধু পূর্ণ সংখ্যা থাকে কিংবা শুধু ভগ্নাংশ সংখ্যা থাকে, তাহলে আমরা এই নিয়মটাই ফলো করতে পারবো। এখন যেটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব, লক্ষ্য করো। তো এখানে আমার যদি আমি বাইনারি থেকে যদি আমি অক্টালে যেতে চাই, আমাকে এখানে 3 বিটের সংখ্যা গঠন করতে হবে। আর যদি হেক্সাডেসিমেলে যাই, তাহলে আমার এখানে 4 বিটের সংখ্যা গঠন করতে হবে। লক্ষ্য করবে, এগুলো বিভিন্ন নিয়মে করা যায়, তবে সবচেয়ে সহজ এবং অথেন্টিক একটা নিয়ম আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব এখন। তো সেক্ষেত্রে আমরা প্রথমে অক্টালে যাবো, তাহলে 3 বিটের। তাহলে এই যে পূর্ণ সংখ্যাকে ডান দিক থেকে কাজ করতে হবে। বারবার এক কথা বলতেছি, কোন দিক থেকে? ডান দিক থেকে কাজ করব। আর ভগ্নাংশের জন্য বাম দিক থেকে কাজ করব। কথা বুঝতে পেরেছ? তাহলে আমার 3 বিট, অক্টাল জন্য 3 বিট আমাকে গঠন করতে হবে। তাহলে 3 বিট মানে একটা কোড গঠন করব। তাহলে সেক্ষেত্রে প্রথম এদিক থেকে 3 বিট হলে এতটুকু পর্যন্ত একটা 3 বিট, তারপরে এখান থেকে এতটুকু পর্যন্ত আরেকটা 3 বিট, এখান থেকে এতটুকু পর্যন্ত আরেকটা 3 বিট। লক্ষ্য করো, পরে কিন্তু আমার 2 বিট আছে, 3 বিট কিন্তু হয় নাই। আগে এভাবে দাগ দিয়ে রাখবে, তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, এরপরে আসো, এবার এই দিক থেকে কাজ করতে হবে। এই পাশ থেকে 3 বিট,
এই পাশ থেকে 3 বিট এবং আরও 1 বিট অবশিষ্ট রয়ে গেছে। তাহলে ভগ্নাংশে আছে 1 বিট অবশিষ্ট, আর পূর্ণ সংখ্যায় আছে কয় বিট? 2 বিট অবশিষ্ট। এখন প্রথমেই তুমি এই জিনিসটাকে এরকম দাগ দিয়ে ফেললে তুমি মানে কাজ করাটা সহজ হবে, ভুল হওয়ার চান্স থাকবে না। আমরা এই কাজটুকু এইভাবে করতে পারি না, আমরা আমাদের মুখস্থ কাজ করি, মুখস্থ কাজ করতে যা দেখা যায় আমার একটা সহজ বিষয়গুলো ভুল করে ফেলি। আমি আশা করব সকলেই এই বিষয়গুলো আমাকে ফলো করবে, তাহলে বিষয়টা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কেমন? এখন আসো আমরা এই বিটগুলোকে, এই যে 4 3 বিট 3 বিট করে যেটা যেটা ধরলাম, 3 বিট করে যেটা যেটা ধরলাম, আর যেটা অবশিষ্ট আছে এগুলোকেও 3 বিট বানাইতে হবে। যেমন এখানে এটা অবশিষ্ট আছে 2 বিট আছে, তখন 3 বিট বানাইতে হলে আরও 1 বিট শর্ট আছে, তাহলে সেই 1 বিট আমি 0 দিব বাম পাশে। আর এখানে 1 আছে, 1 বিট আছে, 3 বিট বানাইতে হলে আমার আরও 2 বিটের শর্ট আছে, তাহলে এখানে যে 2 বিট দিব সেই 2 বিট ডান দিকে 0 দিতে হবে। তাহলে ভগ্নাংশের জন্য দিতে হবে ডান দিকে, আর পূর্ণ সংখ্যার জন্য দিতে হবে কোন দিকে? বাম দিকে। ইজ ইট ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এরপরে যে কাজটুকু আমরা করব সেটা হচ্ছে আমরা এটাকে একটু বিট, এই যে 3 বিটের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা আলাদা আলাদা করে একটু লিখব। সেটা কেমনভাবে লিখতেছি লক্ষ্য করো। তাহলে এখানে আমার 1 বিট শর্ট আছে, সেই 1 বিট হলো 0 দিব, তাহলে 0 1 1। এটাকে আমরা এইভাবে আমরা একটু প্যাটার্ন দেখাইতে পারি। তারপরেরটা হলো 0 1 0 0 1 0, আমরা একটু আলাদা করে দেখালাম। এরপরে আসেন 1 1 1, এটা একটা 1 1 1, এটা আলাদা করে দেখাবা। আমরা এখানে কার্পণ্য করি, এখানে গ্যাপ করি না, গ্যাপগুলো দেখতে তো সুন্দর দেখা যাবে। আচ্ছা, এরপর 0 0 1 0 0 1, আলাদা করলাম। ওকে, এরপরে আবার এখানে দশমিক ছিল, দাও দশমিক, 0 1 1 0 1 1, আলাদা করলাম। এরপর আছে 0 0 1, আলাদা করলাম। এবং তারপরে একটা 1 আছে, তার মানে এটার সাথে আরও 2টা 0 দিতে হবে। ওকে ওকে, আচ্ছা এই পর্যন্ত বুঝি নাই এমন কি কেউ আছি? সকলে কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? তোমরা কি আসো আমার সাথে? কোনো রেসপন্স নাই কেন? কি নাই? কি আসো তো? বুঝতে পারতেছ? একটু রিপ্লাই করো না প্লিজ। হ্যাঁ, ওকে, অলরেডি রিপ্লাই করেছো, করতেছো, আসো। আসলে তোমাদের কাছ থেকে রিপ্লাই না আসলে আমার মনে হয় তোমরা অমনোযোগী হয়ে গেছো, আমার ক্লাসটাকে ফলো করতেছো না। এই জন্য একটু তোমাদেরকে মাঝে মধ্যে এই বিরক্তটুকু করি। কেমন? আচ্ছা, এখন লক্ষ্য করো, তাহলে আমরা এগুলোকে কিছুই করিনি। আসলে এটা কোনো ম্যাথামেটিক্সে না, এটা একটা মানে জিনিসটা একটু সাজিয়ে লিখলাম। আসে একসাথে 3 জন 3 জন করে আলাদা আলাদা করে বসাই দিয়েছি, জাস্ট এতটুকুই। আর যেখানে শর্ট পড়ছে সেখানে 0 দিয়ে সেটা পূরণ করেছি, এতটুকুই, আর কোনো কাজ নাই। আচ্ছা, এখন আসো, এখানে একটা ম্যাজিক্যাল আমরা এখন একটা মানে প্যাটার্ন ব্যবহার করব, যার এই 3 বিটের জন্য এখানে 4 2 1 একটা প্যাটার্ন আমরা এখন এখানে ইউজ করব। লক্ষ্য করো, আমরা বাইনারি থেকে কোথায় যাব? অক্টালে। এখন কেন এখানে 4 2 1 হচ্ছে এটা আমি আজকে তোমাদেরকে রিপ্লাই দিব না, কারণ এটা রিপ্লাই দিতে হলে আমাকে কোড সিস্টেম পড়তে হবে। যখন আমরা কোড সিস্টেম পড়ব তখন আমরা এটার কেন আমরা 4 2 1 অক্টালে ব্যবহার করেছি, আর হেক্সাডেসিমালে আমরা 8 4 2 1 একটা প্যাটার্ন ব্যবহার করব, কেন এটা ব্যবহার করব, এটার ব্যাখ্যাটা আমি কোড সিস্টেম পড়ানোর সময় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। কারণ এখন যদি ওই কথা বলতে যাই তাহলে আমার এই জায়গায় এই আলোচনাটুকু স্কিপ করতে হবে, তাই আমি এখনকার ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছি। কেমন? আচ্ছা, এখন আমরা যদি এখানে খেয়াল করো, আমরা যদি 4 2 1 প্যাটার্নে যাই, 4 2 1 প্যাটার্ন হলো, লক্ষ্য করে একটা জিনিস বুঝলে কিন্তু সবগুলা পারবে। 4 2 1টা কি বোঝানো হচ্ছে? এখানে 3 ডিজিট প্রত্যেক জায়গাতে 3 ডিজিট করে আছে, 3 ডিজিট করে আছে। তার মানে 3 ডিজিটের মধ্যে প্রথম ডিজিট হলো 4 এর জন্য, দ্বিতীয় ডিজিট হচ্ছে 2 এর জন্য, তৃতীয় ডিজিট হচ্ছে 1 এর জন্য। এখন দেখো এখানে 0, তার মানে যেই জায়গায় 0 থাকবে, যে পজিশনে 0 থাকবে সেই পজিশনে ওই মানটা নাই, বা ওই মানটা 0 হিসেবে বিবেচনা করব। খেয়াল করিও, যেই জায়গায় 0 থাকবে সেই জায়গায় আমরা সেটা নাই, বা সেই জায়গার মান 0 হিসেবে বিবেচনা করব। এখন ধরো প্রথমে আছে আমার 0 1, আমি এদিকে একটু দেখাই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তোমার দেখা যাচ্ছে তো এখানে, হ্যাঁ 0 1 1,
তাহলে এখানে যদি আমি 4 2 1 প্যাটার্ন ব্যবহার করি, লক্ষ্য করো প্রথম হচ্ছে 0, তার মানে 4 এর পজিশন 4 9, 4 আমরা হিসাবে আনবো না। আচ্ছা, এরপর হচ্ছে 1, তার মানে 2 হিসাবে আনবো। এরপর হচ্ছে 1 1 হিসাবে আনবো, তার মানে এই দুইটা যোগ করলে কত হবে 3। কি বুঝতে পারতেছি? আমি আবার বলছি, এখানে 4 2 1 এর হিসাব অনুযায়ী এটা মুছে ফেললাম, একটু খেয়াল করো। এখানে 4 2 1 এটা দিয়ে কিভাবে আমরা মানটা ব্যবহার করবো সেটা দেখাচ্ছি। দেখো 4 এর জায়গায় কত, এখানে 0, 2 এর জায়গায় 1, 1 এর জায়গায় 1, যেটার জায়গায় 0 থাকবে সেটা বাদ, সেটা আমার হিসাবে নাই। কথা ক্লিয়ার? এখন 2 এর জায়গায় 1, তার মানে 2 হিসাবে আছে। তারপরে 1 এর জায়গায় 1 আছে, তার মানে 1 হিসাবে আছে। তার মানে 2 আর 1 এই দুটো যোগ করলে কত হবে 3। তার মানে আমার এই মানটা হবে কত 3। কি বুঝতে পেরেছি? তাহলে 0 1 0, বলো তো 0 1 0 জন্য কত হবে? 4 2 1, আমার 0 1 0, তাহলে এটা ভ্যালু কত হবে? 4 এর জায়গায় 0, তার মানে 4 ব্যবহার হবে না। 1 এর জায়গায় 0, তার মানে 1ও ব্যবহার হবে না। তার মানে আছে কে 2, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত 2। কি সোজা না? আচ্ছা, এরপরে লক্ষ্য করো পরেরটা হচ্ছে কত 1 1 1, তার মানে 4 2 1। লক্ষ্য করো এখানে 4 এর জায়গায় 1, 4 ব্যবহার হবে। 2 এর জায়গায় 1, 2 ব্যবহার হবে। 1 এর জায়গায় 1, 1 ব্যবহার হবে। তার মানে এগুলা যোগ করতে হবে, যোগ করলে কত হবে 7। তার মানে এটা মান হবে কত 7। কি ইন্টারেস্টিং না? অনেক সোজা না? অনেক সোজা। যদি তুমি বিষয়টাকে একবার বুঝে ফেলো, দেখবে এগুলা তোমার সারা জীবনে তুমি ভুলবা না। কেমন? আচ্ছা, এখন তাহলে এইভাবে আমরা বাকি কাজগুলো করতে পারবো। এখানে আছে কে 4 2 1 যদি বলি, তাহলে 4 9 2 9 আছে কে 1, তার মান হবে কত 1। এখানে যদি আমি 4 2 1 বলি, 4 9 2 আর 1 আছে, তার মানে কত হবে 3। এখানে 4 2 1 আছে কে শুধু 1। এখানে আছে 4 2 1 আছে কে শুধু 4 আছে। তাহলে সুতরাং নির্ণয় যে রূপান্তরিত মান 3271.314, এটা আমার অক্টালে পরিণত, অক্টালে পরিণত হয়ে গেছে। কি খুব জটিল মনে হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? খুবই সহজ, খুবই সহজ। আমরা যদি আসলে একটু সহজভাবে চিন্তা করি, মিস্টার তারেক আজিজ অন্তর। আচ্ছা, আমি চেষ্টা করব একটু বেশি সময় ধরে ক্লাসটি কন্টিনিউ করার জন্য, চেষ্টা থাকব। হ্যাঁ, মাহফুজা কবির অ্যান্সার লিখেছে 3271.314। ওকে, কংগ্রেচুলেট ইউ। হ্যাঁ, নাওবিয়া অনেক সহজ, থ্যাংক ইউ তোমাকে। সবাই সবাই এখানে আসলে অনেকেই সবাই খুব পজিটিভ। আমি খুবই ভালো লাগছে তোমাদেরকে বিষয়টা। হ্যাঁ, এখন তানজিলা আক্তার, সব জায়গায় অক্টালে 4 to 1 হবে স্যার, সব জায়গায় অক্টালে 4 to 1 হবে স্যার। একেবারে চোখ বন্ধ করে তুমি এটাকে এটা অনুযায়ী রেজাল্ট তৈরি করতে। সব জায়গায় বলতে কি, বাইনারি থেকে অক্টালে কিংবা অক্টাল থেকে বাইনারিতে, এই দুই কনভার্সনে 4 to 1 হবে। আর সব জায়গায় বলতে আবার অক্টাল থেকে দশমিকে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। কিংবা দশমিক থেকে অক্টালে যাওয়া, সেক্ষেত্রে এটা, সেটার জন্য আমি গত ক্লাস এবং আজকের ক্লাসে আলাদা নিয়ম দেখিয়েছি। কেমন? আর অন্য সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। ওকে, খুব ইজি সঞ্জিদা সাবরিন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসি আমরা তাহলে এটার আরেকটু কাজ করি, হেক্সাডেসিমালের একটা কাজ করি। কেমন? এটা মুছে ফেলি, এটা বেশি এলোমেলো হয়ে গেছে। এলোমেলো বলতে বেশি ঝামেলা হয়ে গেছে, আমরা এটাকে মুছে ফেলি। এবার আমরা নতুন আর একটা উদাহরণ দিই। নতুন উদাহরণে মনে করো একটা বাইনারির উদাহরণ দিলাম, 0 1 0 0 1 1 1 0 পয়েন্ট, ওকে, 1 1 1 0 1। এটা একটা বাইনারি সংখ্যা। আমরা এখন এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব।
তাহলে অক্টালের জন্য কত বিট করে আমি আলাদা আলাদা করছি তো সবগুলাকে 3 বিট করে। আর হেক্সাডেসিমেলে কত বিট করে আলাদা আলাদা করব? 4 বিট করে আমরা এটাকে আলাদা আলাদা করব। তাহলে 4 বিট করে যদি আলাদা আলাদা করি তাহলে একটু খেয়াল করো, কখনো কিন্তু এই কাজ করা যাবে না, এই দিক থেকে কিন্তু 4 বিট ধরা যাবে না, এটা কিন্তু মারাত্মক ভুল হবে, রেজাল্ট আসবে না। কারণ হচ্ছে আমার বলে দিয়েছি রেডিক্স পয়েন্ট থাকুক না থাকুক পূর্ণ সংখ্যার জন্য কাজ করতে হবে এই দিক থেকে, আর ভগ্নাংশের জন্য কাজ করতে হবে এই দিক থেকে, এটা কিন্তু ভুল করা যাবে না। তাই অনেকে আমরা এই ভুল করি, পরে দেখা যায় রেজাল্ট মিলে না, আমরা এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। কেমন? এখন আসো তাহলে 4 বিট, তাহলে এখান থেকে এই পর্যন্ত 4 বিট, আবার এখান থেকে এই পর্যন্ত 4 বিট, 1 বিট থেকে যাচ্ছে। তাহলে 1 বিট তো আর এটাকে করা যাবে না, এটাকে কি করতে হবে? কয়টা শূন্য দিতে হবে? 3টা শূন্য দিতে হবে, এইটার বাম দিকে 3টা শূন্য। তাহলে আমরা যদি এটাকে লিখি যে 1 2 3 আর এ হলো 1, তাহলে এটা হলো প্রথম 4 বিট, তারপরে দ্বিতীয় 4 বিট 0 1 0 0, এটা হলো দ্বিতীয় 4 বিট, দ্বিতীয় 4 বিট। এরপরে আসো 1 1 1 0, এটা হলো আমার তৃতীয় 4 বিট। হ্যাঁ, এবার দশমিক এইদিকে আসো, এইদিকে এলো 4 বিট, এখানেও একটা 1 থেকে যাচ্ছে। কেমন? তাহলে 1 1 1 0, এটা হলো আমার ভগ্নাংশের প্রথম 4 বিট, এটার পরে আছে 1, তাহলে এটার শেষে আবার 3টা শূন্য আমরা দিব। ওকে, আচ্ছা এই কাজ আমরা কি সকলেই বুঝতে পেরেছি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলেই বুঝতে পেরেছি না? ওকে, তোমরা অলরেডি রিপ্লাই সেভাবে করতেছো, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা এখন আসো, এখানে আমার যেমন অক্টালের ক্ষেত্রে কোন প্যাটার্ন প্রয়োগ করেছি? 4 2 1 প্যাটার্ন। কেমন? আর হেক্সাডেসিমেলে আমরা যেটা করবো সেটা হলো 8 4 2 1। আমি আবারও বলছি কেন 8 4 2 1 হবে, এটা আমি ব্যাখ্যা কোড সিস্টেম পড়ানোর সময় দিব, এখন আর অগ্রিম দিচ্ছি না। আচ্ছা, একজন শিক্ষার্থী রোল ভুলে গেছি স্যার, এটা কোনো ক্রেডিটের কথা নয় স্যার, এটা আপনার ডিসক্রেডিটের কথা। এটা এভাবে পাবলিক স্পেসে আপনি কমেন্ট করতেছেন, এটা আসলে খুব পজিটিভ দৃষ্টিভঙ্গির লোক নয় আপনি, এটা আমি ধরে নেব। দিস ইজ নট ফেয়ার। আপনি রুল ভুলে গেছেন, এটা কি খুব ক্রেডিটের কাজ হলো? আপনি এটা এখানে আবার ফলো করে লিখছেন, হয় নিজেকে কি মনে করেন? বি অ্যালার্ট। এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এটা মনিটরিং হচ্ছে। হ্যাঁ, আপনারা ভুলে যান না, আপনারা কোনো বাজে কমেন্ট করে অবান্তর কমেন্ট করলে আপনি সেটা পার পেয়ে যাবেন, আজ পার পেয়ে যাবেন, আরেকদিন ধরা খেয়ে যাবেন। এগুলো সব আমাদের নোটে আছে, সব স্ক্রিনশট আছে আমাদের। সব কিছু সময় আসলে আপনার সামনে আপনার ওই যে আমলনামার মধ্যে সব দেখাই দেব। বি অ্যালার্ট। আজে বাজে কমেন্ট করার দরকার নাই, আপনি এত উৎসাহিত হওয়ার দরকার নাই। আমি যা বুঝাইছি তা বুঝেন, তাহলে আমি সন্তুষ্ট থাকব। আচ্ছা লক্ষ্য করি, হ্যাঁ অনেকেই তোমরা রিপ্লাই দিয়ে দিয়েছো, অনেকেই। আমি খুবই আনন্দিত, তোমরা এত অ্যাডভান্স হয়ে গেছো। আমি খুবই আসলে আনন্দ পাচ্ছি এবং মজা পাচ্ছি আজকের ক্লাসটাতে। তোমরা অনেকেই অ্যান্সার দিয়ে দিচ্ছ, তবে দুই একজনের অ্যান্সার একটু ডিফার হচ্ছে, এক একজনের অ্যান্সার সাথে এক একজনের অ্যান্সার মিলছে না। তাহলে আমি একটু করে দিচ্ছি, তোমরা একটু ফলো করো। তাহলে আমরা এখন এখানে 8 4 2 1 প্যাটার্ন প্রয়োগ করব। কেমন? তাহলে আগের মতো মনে করো এখানে 8, এখানে 4, এখানে 2, এখানে 1। তাহলে 8-এর জায়গায় 0, এটা ব্যবহার হবে না, 4 ব্যবহার হবে না, 2 ব্যবহার হবে না, শুধু ব্যবহার হবে কি 1। আচ্ছা, তাহলে 1 1ই বেলো। আচ্ছা, এবার আসো এখানে 8 4 2 1, তাহলে এখানে 8 ব্যবহার হবে না, 4 হবে, 2 হবে না, 1 হবে না, তার রেজাল্ট হবে কত? 4। এখানে 8 4 2 1, এখানে 8 হবে, 4 হবে, 2 হবে, 1 হবে না, তার মানে 8 যোগ 4 যোগ 2 কত হয়? 8 4 12, 12 আর 2 কত? 12 আর 2 14, 8 আর 4 12, 12 আর 2 কত? 14। আচ্ছা, এটা পরে আসতেছি, ব্যাখ্যা আরও বাকি আছে, একটু পরে দিচ্ছি। এরপরে হলো 8 4 2 1, এখানেও একই হবে, 14 হবে। আর এখানে 8 4 2 1, এখানে শুধু কত হবে? 8 হবে। আচ্ছা, এখন আসেন
তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি আমার দ্বিতীয় ক্লাসে সংখ্যা পদ্ধতির রূপান্তরের আগে সংখ্যা পদ্ধতির পরিচয় পড়িয়েছিলাম। আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির পরিচয়ের মধ্যে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 16টা অঙ্ক আছে, এটা আমরা বলেছিলাম, তাই না? 0 থেকে 9 পর্যন্ত আছে, আর আছে ABCDEF। এখন আমরা যদি দশমিক সমতুল্য মানে যাই, 9-এর পরে 10, 10-এর পরে 11, 11-এর পরে 12, 12-এর পরে 13, 13-এর পরে 14, 14-এর পরে 15। তাহলে আমার হেক্সাডেসিমালে আসছে 9-এর পরে A, তার মানে দশমিক সমতুল্য মান যদি চিন্তা করি, এটা কিন্তু আমার দশমিক সমতুল্য মান 14, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে A ইকুয়াল হবে কত? 10, B ইকুয়াল হবে তোমার 11, তারপর C ইকুয়াল হবে 12, D ইকুয়াল হবে 13, এবং E ইকুয়াল হবে 14, আর F ইকুয়াল হবে 15। লক্ষ্য করবে। তাহলে এখন এই 10, 11, 12, 13, 14, 15 এই মানগুলো কিন্তু দশমিক সমতুল্য মান, দশমিকের মান। কিন্তু আমার যাবো কোথায়? হেক্সাডেসিমেলে। তাহলে হেক্সাডেসিমেলে কিন্তু দশমিক সমতুল্য মানের সমান যে মানটা, সেটা হচ্ছে A। এটা আমরা কোড সিস্টেম পড়লে আরও ক্লিয়ার হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাই আমরা এটাকে 14 না লিখে আমরা এটাকে কি বিবেচনা করতে হবে? ই। এটা ব্র্যাকেটে ই লিখে দিব, আর এটার ব্র্যাকেটে কি লিখে দেবো? ই লিখে দিব। তাহলে এখন নিশ্চয়ই অ্যান্সারটা তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে সুতরাং অ্যান্সার হবে কত? 14E.E8। তাহলে এটা হলো আমার হেক্সাডেসিমেলে রূপান্তরকৃত মানের মান। তোমরা মনে হয় অনেকে এই মান লিখতে পেরেছ, যেমন রিফাত খান এটাই হবে, কনফিডেন্টলি বলছে। থ্যাংক ইউ তোমার কনফিডেন্সের জন্য। তারপরে শামিমা আক্তার অলসো রাইট, কারেক্ট অ্যান্সার। মিনহাজ রূপম কারেক্ট অ্যান্সার। না, মিনহাজ রূপম তুমি এটা এইভাবে হবে না, আমি যেভাবে দেখিয়েছি এটাই সঠিক অ্যান্সার হবে, এইভাবে লিখতে হবে। 14 লেখা যাবে না, 14 হচ্ছে দশমিক সমতুল্য মান, কিন্তু আমরা এখানে করতেছি হেক্সাডেসিমেল, তাই আমরা এটাকে দশমিক সমতুল্য মানে আমরা নিতে পারবো না। আমরা এটাকে নিতে হবে হেক্সাডেসিমেল সমতুল্য মানে। 14 হেক্সাডেসিমেল মান হচ্ছে ই, তাহলে আমরা ইতে যেতে হবে। এরপর মুভিনা আক্তার সঠিক আনসার লিখেছো, আরমান হোসেন সঠিক আনসার লিখেছো, মিনাজ রূপম তো অলরেডি আমি বলেছি তুমি এটা কারেকশন করবে, আফসার হোসাইন কারেকশন করবে, রয় সুমন রয় থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, এরপরে ফারজানা ইয়াসমিন কোয়েশ্চেন মার্ক দিয়েছো, জানি না কি হয়েছে। এরপরে মেহেদি হাসান জিতু তুমিও কারেকশন করে নিবে, অলরেডি বুঝতে পেরেছো, আমি ব্যাখ্যা দিয়েছি। আয়মান আহমেদ সঠিক আনসার হয় নাই স্যার। আয়মান আহমেদের এখানে এফ হবে কেন? এফ হলে 4টা 1 থাকতে হবে, তখন এফ আসবে। তুমি এটা কারেকশন করবে আয়মান আহমেদ, নিশ্চয়ই শুনতেছো আমাকে। মিরাজ হোসেন সঠিক আনসার লিখেছো, হৃদয় হোসেন, হাবিবা সুলতানা শ্রাবণী তোমারও কারেকশন করতে হবে, তুমি অলরেডি বুঝতে পেরেছো। এখানে 14 ব্যবহার করা যাবে না, এটা দশমিক সমতুল্য মান, এখানে করতে হবে কি? হেক্সাডেসিমেল সমতুল্য মান। তিথি সাহা 14 কি বুঝলাম না। মমতাজ বেগম 14। সামিয়া মাইশিয়া সরি, এটা সঠিক আনসার হয়েছে। ওকে, আরও অনেকেই সঠিক আনসার দিয়েছো, আমি আর সব পড়ে শেষ করতে পারছি না। আমি এরপরে আরেকটা নিয়মে যাব আমরা। তোমাদের ধৈর্য আছে তো? কি আরেকটু কন্টিনিউ করবো? আরেকটা নিয়ম কন্টিনিউ করবো? একটু তোমাদের অপেক্ষায় আছি, কমেন্টের অপেক্ষায়। ক্লাস কি আরেকটা নিয়ম করে শেষ করবো না এখনই শেষ করে দেব? ধৈর্য আছে কি না? হ্যাঁ, ইফতিখার আহমেদ প্রথমেই আমি বলছি না, ইফতিখার আহমেদ ইফতিখার, হ্যাঁ ওকে প্রথমেই। ওকে, তোমরা অনেকেই যারা ভুল লিখেছো তারা আবার সঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, ক্লাস কন্টিনিউ করার জন্য অনেকেই বলতেছো। আচ্ছা ঠিক আছে, আরেকটা নিয়ম দেখাই দিচ্ছি, সহজ নিয়ম, অসুবিধার কিছুই নেই। আমরা তাহলে বাইনারি পদ্ধতির সংখ্যাকে অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম। এখন আসলে আমরা অক্টাল পদ্ধতির সংখ্যাকে বাইনারি এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করি। তাহলে সেক্ষেত্রে আমি এই জিনিসগুলো মুছে নেই। আচ্ছা, এখন তাহলে আমরা এখন অক্টাল পদ্ধতির সংখ্যাকে বাইনারি ও হেক্সাডেসিমেলে রূপান্তর।
ডেসিমেলের রূপান্তর। এই রূপান্তরটা এখন করব। আগেটা যদি বুঝে থাকো 4-to-1 প্যাটার্ন কীভাবে ব্যবহার করেছি এবং 8-to-1 প্যাটার্ন কীভাবে ব্যবহার করেছি, তাহলে এটা আরও সহজে আমরা বুঝতে পারবো। কেমন? একটা অক্টালের সংখ্যার উদাহরণ নিচ্ছি। মনে করো 3501.762। ওকে, এটা একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাটাকে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি। কেমন? তাহলে বাইনারিতে রূপান্তর করতে হলে এগুলো আরও সহজ, আরও সহজ। কী হবে? যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে পরস্পর থেকে দূরে দূরে একটু লিখবো। জাস্ট এই কাজটুকু প্রথম কাজ। কি তুমি বলবে যে এক্ষেত্রে তাহলে 3 একটু দূরে দূরে লিখতে হবে 501.762। কি এই কাজ পারবা না এমন কি কেউ আসো? এটা শুধু তোমাদেরকে না, একেবারে যদি ক্লাস 1-এর একটা স্টুডেন্টকে আমি বলি যে অঙ্কগুলোকে একটু গ্যাপ গ্যাপ করে লেখো এবং নিচে একটা অ্যারো চিহ্ন দাও, সেও এই কাজ করতে পারবে। কি পারবে না? তাহলে এটা আমরা কোনো জটিল কাজ করি নাই। এখন আসো আমরা এখানে 4-to-1 এই প্যাটার্ন প্রয়োগ করব। শুনো, 4-to-1 এমন একটা প্যাটার্ন, এমন একটা শক্তিশালী ম্যাজিক সংখ্যা যে সংখ্যার 3টে অঙ্ক যোগ করলে অক্টাল পদ্ধতির সর্বোচ্চ অঙ্কের মান পাওয়া যায়। দেখো 4-to-1 যোগ করলে কত হবে? 7। তাহলে এটা 7 কিন্তু অক্টালের সর্বোচ্চ অঙ্ক। আচ্ছা, আবার এই 3টে অঙ্ককে আমরা পরস্পরের সাথে যোগ করে করে আমরা অক্টালের সবগুলো অঙ্ক গঠন করা যাবে। কি কথা কি বুঝতে পেরেছ? তাহলে এখন আসো আমরা একটু আগে যেটা করেছি বাইনারি থেকে অক্টালে, সেটার এখন উল্টা কাজ করব। উল্টা কাজ করবে কীভাবে? লক্ষ্য করো, এখানে হলো 3। একটা কাজ বুঝো, একটা কাজ বুঝো। আমি এখান থেকে দিচ্ছি ব্যাখ্যাটা, তাহলে সহজ হবে। আমার এখানে 3 মিলাতে হবে। 3, তাহলে আমার প্যাটার্নটা হচ্ছে কত? 4-to-1। আমরা কীভাবে 3 মিলাবো? এখানে হলো এই 3টে অঙ্কের মধ্যে কোন কোন অঙ্ক ব্যবহার করে বা কোন কোন অঙ্কের যোগফল করলে, কোন কোন অঙ্কের ব্যবহার করলে তোমার মান 3 হবে। বলো তো কোন কোন অঙ্ক ব্যবহার হবে? এখানে 2 ব্যবহার হবে আর 1 ব্যবহার। 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হবে। কিন্তু 4 ব্যবহার করা লাগছে না। যেটা ব্যবহার হবে না তার মান 0, আর যেটা ব্যবহার হবে তার মান 1। তাহলে এখানে ব্যবহার হয়েছে কে কে? ব্যবহার হয়েছে শুধু 2 আর কি 1, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 3। তার মানে 4-এর জায়গায় হবে 0, 2-এর জায়গায় হবে 1, 1-এর জায়গায় কত হবে? 1। তার মানে এটার বাইনারি হবে কত? 0, 1, 1। কে কে বুঝো নাই প্লিজ আবার বলো। অনেকে অলরেডি আমার আগে অ্যান্সার দিয়ে ফেলেছো, কংগ্রাচুলেশন তোমাদেরকে। তাহলে আমার 2 আর 1 ব্যবহার হয়েছে এখানে। আমাকে বলে এখানে 5-এর জন্য কোন কোন অঙ্ক ব্যবহার হবে? এখানে 4 আর 1 যোগ করলে কত হবে? 5। তার মানে ব্যবহার হয় নাই কে? 0। কে কে ব্যবহার হয়েছে? 4 ব্যবহার হয়েছে, 4-এর জায়গায় 1। 2 ব্যবহার হয় নাই, 2-এর জায়গায় 0। 1 ব্যবহার হয়েছে, তার মানে 1-এর জায়গায় 1। যেটা ব্যবহার হবে সেটা 1, আর যেটা ব্যবহার হবে না সেটা 0। এই সোজা কথা কি বুঝতে পেরেছি? ওয়াও, অনেকেই তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। আমি খুবই আনন্দিত তোমাদের এই পারফরমেন্সে। আচ্ছা, 0-এর জন্য কোনোটাই ব্যবহার করা লাগবে না, কোনোটা ব্যবহার না করলে 0 হবে। তার মানে 4-এর জায়গায় 0, 2-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0। 1-এর জায়গায় 4 ব্যবহার হবে না, 2 ব্যবহার হবে না, শুধু 1 ব্যবহার হবে। তারপরে 0, 0, 1। খুব সোজা না? খুবই সহজ। এবার 7-এর জায়গায় 3টেই ব্যবহার হবে। 4, 2, 6 আর একে কত? 7। তার মানে 1, 1, 1। এটা হলো 7-এর মান। এবার 6 হলো 4 আর 2 যোগ করলে 6 হবে। 1 ব্যবহার লাগবে না, তার মানে 1, 1, 0। আর 2 তো শুধু 2কে ব্যবহার করলেই হবে। 4ও ব্যবহার করা লাগবে না, 1ও ব্যবহার করা লাগবে না। তাহলে সেক্ষেত্রে হবে কত? তোমার 0, 1, 0। অলরেডি অনেকেই অ্যান্সার দিয়েছো, সঠিক অ্যান্সার দিয়েছো। খুবই আনন্দিত আমি। শামিমা আক্তার, তারেক রহমান, তারপরে নওবিয়া, তারপরে আরও কে যেন দিয়েছে, আরমান হোসেন, মাহফুজা কবির, MD আয়মান আহমেদ, অনেকেই এবং অনেকে এরপরও আবার দিয়েছো। সাজিয়া সাইমা অলরেডি সঠিক অ্যান্সার দিয়েছো। অলরেডি অনেকেই ক্ষুদ্র ক্ষুদ্র মানগুলোর অ্যান্সার দিয়েছো। আমি আসলে খুবই আনন্দিত তোমাদের এই পারফরমেন্সে। তাহলে আমরা খুব সহজেই এই রূপান্তরটা করে ফেলেছি। তাহলে দেখো, এগুলো কি খুব জটিল কাজ?
এবার এটাকে একটু সাজিয়ে লিখবে 011 দশমিক আছে এই জায়গায়, কিন্তু দশমিক দিতে ভুল করা যাবে না। 11 এবং 110 ব্যাস, ধৈর্য সহকারে এটা লিখে ভিত্তি 2 দিয়ে দিবে, দেন কাজ শেষ। কি পারবো না? আমরা খুব সহজেই পারবো। আচ্ছা, আমার মনে হচ্ছে হ্যাঁ আর একটা নিয়ম আছে হেক্সাডেসিমাল, এটা আজকে আর করবো না, আমাদের অনেকেরই ধৈর্যের বিচ্যুতি হচ্ছে। আমরা আজকে এই পর্যন্তই রাখবো। ক্লাসটি কেমন লেগেছে তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে আমার 3টা হোমওয়ার্ক ছিল, এই হোমওয়ার্কগুলো ভালো করে করবে এবং পরবর্তী ক্লাস কবে হবে সেটার খোঁজখবর রাখবে, রুটিন ফলো করবে, সেই অনুযায়ী ক্লাসে অ্যাটেন্ড করবে। এবং আমি তোমাদের উপস্থিতিতে আজকে সন্তুষ্টই প্রকাশ করছি, কারণ অনেক বেশি সংখ্যক উপস্থিতি ছিল, তবে আরও বেশি সংখ্যক উপস্থিত হওয়া যায়। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে এখন করো না, পরবর্তীতে ক্লাসটি করো, কিন্তু লাইভে থাকলে একটু এনজয়টা বেশি হয়। আর আমরা যারা যখন ক্লাস কন্টিনিউ করি তখন আমাদের কাছে একটু ভালো লাগে যে না, বেশি সংখ্যক শিক্ষার্থী আমাকে অনুসরণ করছে, আমার ক্লাস ফলো করছে, এটা একটু তখন ভালো লাগে, কথাবার্তা বলতে ভালো লাগে। ওকে, তোমরা যে যে অবস্থান থেকে আজকে আমার ক্লাসে সংযুক্ত ছিল সবার প্রতি আমি কৃতজ্ঞ, এবং সবাই অনেক অনেক ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, এবং সেই পর্যন্ত আগামী ক্লাস আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।